হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি তোদের মেন্টর সৈকত দাস, আর আজকে আমাদের কিন্তু 36 নম্বরের প্রিপারেশন সিরিজের 12তম ভিডিও। এর আগে তোরা দেখেছিস আমরা 36 নম্বরের প্রিপারেশন সিরিজের 11টা ভিডিও করেছি, যেখানে আমরা 7টা পর্ষদের সেট এবং 4টে এবিটিএ প্লাস টার্গেটের সেট ডিসকাস করেছিলাম। সেখানে 10খানা ভিডিও তোরা ভিডিও সেকশনে পেয়ে যাচ্ছিস এবং একটা ভিডিও কিন্তু তোরা লাইভ সেকশনে পেয়ে যাচ্ছিস। এই ভিডিওগুলোকে করে নিতে পারলে কনফার্ম 36-এ 36, কারণ তোরা জানিস প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা প্রশ্নকে খুব কনসেপচুয়ালি ডিসকাস করা হয়। এইবার যেহেতু আমরা এতগুলো ভিডিও করে দিয়েছি, সেই কারণে এখন আমরা অ্যাপ্রোচ নিয়েছি এক একটা ভিডিওতে তিনটে করে পেপার ডিসকাস করব, এবং যে প্রশ্নগুলো আমাদের হয়নি আমরা শুধুমাত্র সেগুলোকে ডিসকাস করব। দেখবে এই প্রশ্ন শুরু করার সময় ওই কথাটাকে একটুখানি ডিসকাস করেছি, তাই এখানে আর বলছি না। এইবার একটা কথা শুধু বলে রাখি, আমাদের কিন্তু 2 মার্কসের অলরেডি 5টা কোয়েশ্চেন ডান হয়ে গেছে, যেখানে কিন্তু তুই দেখতে পাচ্ছিস আমরা অঙ্ক করার টেকনিক শেখাচ্ছি, উত্তর লেখার টেকনিক শেখাচ্ছি। ওগুলো করলে কিন্তু কনফার্ম 18তে 18, মানে 36 + 18 হয়ে গেল। দেখ 54 নম্বরের দায়িত্ব আমার হাতে, আমি কিন্তু ওই দায়িত্ব তোদেরকে একদম কমপ্লিট করে দেবো, আমি তোকে বলে দিতে পারি। এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে বেশ কয়েকটা ওয়ান শট রিভিশন চলে এসছে। অ্যামোনিয়া আছে, চলতরিতে ফার্স্ট পার্ট আছে, আমাদের জৈব রসায়ন আছে, এর পাশাপাশি কিন্তু ধাতুবিদ্যা আসতে চলেছে এই সপ্তাহে। চলতরিতের অঙ্ক আসবে, আলোর অঙ্ক প্লাস আলোর প্রমাণগুলো সব কটা। চলতরিত বলে দিয়েছি, পর্যায় সারণী আসবে আর আয়নীয় সমযোজী বন্ধন আসবে। এগুলো প্রত্যেকটা আমি দেবো উইথিন জানুয়ারি 25-26-এর ভেতরেই সব কিছু। তাই ভিডিওগুলোকে ভালো করে দেখে নিজের প্রিপারেশনটাকে সলিড করে নিস। লাস্ট মিনিট টিপস কিন্তু এগুলোই সব, আমি কোনো টিপস দিচ্ছি না ভাই, এটাই আমার লাস্ট মিনিট টিপস, এটাই কিন্তু আমাদের রিভিশন স্ট্র্যাটেজি, এটাই আমাদের শেষ মিনিটের প্রিপারেশনের একদম নিখুঁত ব্যাপার হয়ে যাবে। তুই খেয়াল করে দেখিস প্রত্যেকটা ভিডিও ফাটাফাটি করা আছে। এবার শোন, এই যে উত্তর লেখার কিছু কৌশল থাকে, কি করে এমসিকিউ এসএকিউ লিখবো, কি করে এমসিকিউ ভিএসএকিউ অ্যাটেম্প্ট করবো, তারও কৌশল আমি শিখিয়ে দেবো আমার ভিডিওতে। নম্বর বাড়ানোর কিছু ছোট্ট ছোট্ট কৌশল বলে দেবো, যেগুলোকে খেয়াল করলে দেখ, এগুলো ম্যাজিক ট্রিক নয়, যেগুলো তোর চোখে পড়ে না আমি সেগুলোকেই দেখাবো, আর কিচ্ছু না। এইবার একটা দুটো কথা আমি এক্সামের জিনিসটা দেখেছি এত পরীক্ষা দিতে গিয়ে, দুখানা বিষয় আছে, একটা হচ্ছে লাস্ট এক্সাম সিনড্রোম, একটা হচ্ছে ফার্স্ট এক্সাম সিনড্রোম। ওই দুটো নিয়ে কথা বলে দেবো, তাহলে দেখবি তোদের মাধ্যমিকের জন্য একদম তোরা রেডি। ঠিক আছে, এই ফার্স্ট এক্সাম লাস্ট এক্সাম সিনড্রোম এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের ওই 1 তারিখ 2 তারিখ নাগাদ আমি দেবো, যাতে একদম মাধ্যমিকের ঠিক ওই শুরুতে, মাধ্যমিক তো ধর তখনও 8-9 দিন বাকি থাকবে, তো তখন ওই সময়টা দিলে কিন্তু ভালো হয়। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে আমাদের প্রথম প্রশ্নটা শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা বলি, আমি আগের ভিডিওতে এই জিনিসটা ক্ল্যারিফাই করেছিলাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিস যে দাদা তুমি 3টে করে পেপার একসাথে করাচ্ছ, তাহলে কি তুমি সব প্রশ্ন করাচ্ছ, বা তুমি কি কিছু কিছু কঠিন কঠিন প্রশ্নগুলোই করাচ্ছ? উত্তর হচ্ছে তা নয়। আমি একদম শুরুর দিন থেকে যে 36 মার্কসের ভিডিওগুলো করে আসছি, তার ফলস্বরূপ প্রচুর ছেলে মেয়ে আছে যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছে, তারা অলরেডি সব প্রশ্ন পেরে যাওয়ার মতো ক্যাপাবিলিটি তৈরি করে ফেলেছে। এখন আমার যেহেতু অলরেডি 11খানা ভিডিও আপলোডেড, তাহলে ওই ভিডিওগুলোর মধ্যে করানো জিনিস আমি আবার কেন করাবো বল? তাহলে তো বেকার বেকার সময়টা নষ্ট হবে, আমাদের তো এখন সময় কম। সেই জন্য আমি ঠিক করেছি আমি শুধুমাত্র সেই জিনিসগুলোই করব যেগুলো আমি আগে করাইনি, বা যেগুলো একটু নতুন ভাবে দিয়েছে। তাহলে কি হবে, আমরা একদিনে 3খানা পেপার পর্যন্ত কভার করে নিতে পারছি। তাই এইটুকু বিষয় সবাই একদম শিওর থাক যে কোনো প্রশ্ন বাদ যাচ্ছে না। যে প্রশ্নগুলো বাদ দিচ্ছি তুই ভেবে রাখবি সেগুলো অলরেডি করিয়ে দেওয়া হয়ে গেছে। আমি তোকে বলছি তোর পর্ষদের বই খোলার দরকার নেই, তুই শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখ, তাতেই তুই পরীক্ষাতে 36-এ 36, 2 মার্কসের ভিডিও দেখলে 18-তে 18 পেতে বাধ্য। 2 মার্কসের ভিডিও তো সেম কাজ করছি আমি, যেগুলো যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো আর করাচ্ছি না। তো এগুলো আর সময় নষ্ট করে তো লাভ হবে না। বাই দ্য ওয়ে ধাতুবিদ্যা আসছে, হ্যাঁ খুব তাড়াতাড়ি, হয়তো কালকে, আজকে তোরা ভিডিওটা দেখছিস, কাল বা পরশুর মধ্যে ধাতুবিদ্যা চলে আসবে। তার একদিনের মধ্যেই হয়তো আলোর ভিডিও চলে আসবে, তার একদিনের মধ্যে হয়তো বা 1-2 দিনের মধ্যে হয়তো চলতরিতের ভিডিও চলে আসবে। তো একদম চিন্তা করিস না, পরপর সমস্ত কিছু প্ল্যান করা আছে। পর্যায় সারণীও দেখবি কিছুদিনের মধ্যে আমি দেবো। তারপরে মানে এই জিনিসগুলো চলতে থাকবে এই উইকটার মধ্যে। এই 20 তারিখের 22 তারিখের ভেতরে কিন্তু সবকিছু আমার লঞ্চ করে দেওয়ার, লঞ্চ বলবো না, আপলোড করে দেওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, চলো তাহলে একটুখানি শুরু করা যাক। 1.3 দেখি কি বলে দিয়েছে। বলেছে 64 গ্রাম সালফার ডাই অক্সাইড পেতে কত গ্রাম কপারের সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়া করাতে হবে। দেখো বলে দিয়েছে কপারের সঙ্গে কার বিক্রিয়া করাতে, গাঢ় H2SO4, তো করাও। দেখো কপার প্লাস H2SO4 অবশ্যই কিন্তু কনসেন্ট্রেটেড। যখনই বিক্রিয়া করে মাথায় রাখবি সর্বদা এই কথাটা, যে কপার আছে আর SO4 আছে, তাহলে কপার সালফেট তৈরি হবে না, এটা কিন্তু হতেই পারে না। কপার সালফেট হলো
তার সাথে দেখ অবশ্যই সালফার ডাই অক্সাইড তো তোকে হিন্ট দিয়ে দিয়েছে SO2 হবে, এবং একটা কথা মনে রাখ, হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া মিডিয়ামের মধ্যে আছে, জল অবশ্যই হবে। ঠিক আছে, আচ্ছা এইবার একটা তোকে কথা বলি, এই যে পুরো জিনিসটা তুই দেখতে পাচ্ছিস, সেখানে তুই দেখছিস SO4 তো একটাই আছে, তাহলে একটাই এখানে দেখ ইউটিলাইজ হয়ে যাওয়ার কথা, তাহলে এক্সট্রা করে একটা S এসছে, মানে নিশ্চয়ই এখানটা একটা 2 মোলস বসাতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? এবার তুমি একটুখানি উভয় দিকে পড়ো। আচ্ছা আমাকে একজন কমেন্ট করছিলি রেগুলার যে দাদা আমার ইয়ে হয়নি, আমি ব্যালেন্স করতে পারি না। ভাই দেখ ব্যালেন্স কি করে করে, দেখ এটা কপার আছে একটা, এই দেখ কপার আছে, আমি তোর জন্য দাঁড়া, আমি নিজে থেকে ব্যালেন্সটা করছি তোর জন্য, চল দেখ। দেখ এই যে কপার আছে, আর এদিকেও তুই দেখতে পাচ্ছিস যে এই একটা কপার আছে, হয়ে গেল। দেখ সালফার এদিকে একটা আছে, এদিকে দেখ সালফার একটা আছে, দুটো আছে, তার মানে সালফার তো এদিকে দুখানা আছে, তাহলে এইদিকে দুখানা হলে এইদিকেও তো তোকে দুখানাই করতে হবে, তাহলে এটা দুখানা করার জন্য সামনে একটা আমি 2 বসিয়ে দিলাম। এবার সম্বন্ধ দিয়ে যখনই সামনে আমি একটা 2 বসালাম, সালফার দেখ দুটো হয়ে গেল, আর এবার হাইড্রোজেন কটা হবে, নিচে 2 আছে পাশে 2 আছে, তাহলে হাইড্রোজেন 2 এ 2 এ মিলে 4 হয়ে গেল। হাইড্রোজেন 4টে করার জন্য তুই খেয়াল করে দেখ, আমার যে এই জায়গাটা জল আছে, মানে এই যে H2 আছে, তার সামনে আমাকে একটা 2 বসাতে হবে, তাহলে এখানেও দেখ হাইড্রোজেন 2 আর 2 মিলিয়ে 4 হয়ে গেল। দেখ অক্সিজেন 4 আর 2 মিলিয়ে 8টা আছে, তাহলে দেখ অক্সিজেন এখানে 4টে, এখানটায় দুটো, আবার এখানটায় দেখ এই সামনে 2 আছে বলে দুটো, তাহলে হয়ে গেল 8টা। তাহলে পুরো বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স হয়ে গেল। আমি আশা করছি যে বলেছিলি সে এবার নিচে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবি যেটা ক্লিয়ার আছে। শোন, যেটা প্রশ্ন করেছে দেখা যাক, বলেছে 64 গ্রাম সালফার ডাই অক্সাইড পেতে হবে। আচ্ছা এই যে সালফার ডাই অক্সাইড যেটা উৎপন্ন হয়েছে, তুই দেখতে পাচ্ছিস এর সামনে কত লেখা আছে বল? কিছু নেই, মানে 1 লেখা আছে। আচ্ছা এই 1 লেখা আছে মানে এটা কত মোল উৎপন্ন হয়েছে? তুই বলবি সালফার ডাই অক্সাইড দাদা 1 মোল উৎপন্ন হয়েছে। 1 মোল সালফার ডাই অক্সাইড যদি আমি তোকে বলি, তাহলে তার আণবিক ভর কত হয় রে? সালফারের জন্য দেখ 32 প্লাস একটা থেকে আরেকটা যেতে গেলে মধ্যখানে প্লাস বসালাম, অক্সিজেনের দেখ 16 গুণ 2, তার মানে হয়ে গেল 32। তাহলে সালফার ডাই অক্সাইডের আণবিক ভরটাই তো 64 গ্রাম পার মোল। তার মানে তোকে কি বলতে চাইলো, 64 গ্রাম সালফার ডাই অক্সাইড পেতে মানে 1 মোল সালফার ডাই অক্সাইড পেতে, মানে তোর এই বিক্রিয়াটাতে আর কোনো কিছু ছেড়খানি করতে হবে না, তোকে এটা দিয়ে প্রশ্ন করেছে। বলেছে কত গ্রাম কপারের সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়া করাতে হবে। দেখো আমি দেখতে পাচ্ছি যদি 1 মোল কপার রিয়াকশন করে, তাহলেই তো আমি 64 গ্রাম সালফার ডাই অক্সাইড পাচ্ছি, কারণ এখানে কপারের সামনেও তো 1ই আছে, আর 1 মোল কপারটা রিয়াকশন করেই তো আমাকে রিয়াকশন মিডিয়ামের মধ্যে 64 গ্রাম সালফার ডাই অক্সাইড দিল। এবার তাহলে এই 1 মোল কপার এই যে এটা আছে, তার পারমাণবিক ভর আমাকে তো দিয়েই দিয়েছে 63.5, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 63.5 ইজ দ্য কারেক্ট অপশন। আমি আশা করব ক্লিয়ার আছে। নেক্সট প্রশ্ন দেখা যাক, বলে দিয়েছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রার সংকেত লেখো। খুব ভালো জিনিস, চলো। এতদিন আমাদের দেখতে পাচ্ছিলাম রেগুলারলি একক দিচ্ছিল, আজকে মাত্রা দিয়েছে, কোনো ম্যাটার না, চলো একটুখানি করি, একটু ছোট করে নি কালিটা। দেখো মন দিয়ে, আমাদের সমীকরণটা কি রে? সমীকরণটা হচ্ছে Q ইকুয়াল টু K ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু A ইন্টু T ডিভাইডেড বাই D। সেখান থেকে যদি আমাদেরকে কেউ K বার করতে বলে, তাহলে সেটা ইকুয়াল টু কি হয়ে যায় বল? Q ইন্টু D ডিভাইডেড বাই A ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু T হয়ে যায়। আমি আশা করবো সবাই সমান চিহ্নের এদিক ওদিক করতে জানিস। এবার একটুখানি খেয়াল কর, আমাদের যদি মাত্রা লিখতে বলে, তাহলে K এর মাত্রা যদি আমাকে লিখতে হয়, তাহলে আমাকে প্রথমে এখানটায় Q এর মাত্রা করতে হবে, গুণ করতে হবে D এর মাত্রা, নিচে করতে হবে আমাদের A এর মাত্রা, তারপরে দেখ আমাদেরকে করতে হবে θ2 মাইনাস θ1 এর মাত্রা, তারপরে দেখ আমাদেরকে করতে হবে T এর মাত্রা। বল এই পর্যন্ত ক্লিয়ার? এইবার একটু খেয়াল কর, আমাদের যদি ছোট করি বিষয়টা, হ্যাঁ এবার দেখ হয়ে যাবে। দেখ এইবার যদি আমাদেরকে Q এর মাত্রা কেউ লিখতে বলে, Q কত? ml স্কয়ার t টু দি পাওয়ার -2, বলো হ্যাঁ। D এর মাত্রা কত? তুমি বলবে D এর মাত্রা তো L হয়। ক্ষেত্রফলের মাত্রা কত? তুমি বলবে L স্কয়ার হয়। θ2 মাইনাস θ1 মানে উষ্ণতার পার্থক্য, থিটাই হয় মাত্রা। আচ্ছা T এর মাত্রাটা কি হয়? T মানে হচ্ছে সময়, তাহলে মাত্রা হয়ে যাবে বড় হাতে T। হলো? আচ্ছা দেখো তো L স্কয়ার দিয়ে L স্কয়ার কেটে গেল। আচ্ছা তাহলে উপরে একটাই L পড়ে থাকলো, তো লিখি এইভাবে এখন m, উপরে একটাই L পড়ে আছে, t টু দি পাওয়ার -2 আছে আর নিচে T আছে, তাহলে হয়ে গেল t টু দি পাওয়ার -3। থিটা উপরে উঠলে হয়ে যাবে থিটা টু দি পাওয়ার -1। তুই কি ভাবলি আমার জিনিসটা মনে ছিল না? মনে ছিল। এরকম করে কেন করালাম? কালকে যদি একটু অন্য কিছু করতে দেয় তখন কি পারবি না? অবশ্যই পারবি। এরকম ভাবে যে শিখবে সেই পারবে, যে রাট্টা মারবে সে কোনো না কোনো সময় গাট্টায় পড়ে যাবে। গাট্টার নাকি বলে একটা, এই গর্তে আর কি, সোজা কথা। চলো নেক্সট কি বলে দিয়েছে? আচ্ছা অপশন দাগ মেরে দিয়েছি, তাহলে অপশন কোনটা? এটা ml স্কয়ার t মাইনাস ml t মাইনাস 3 থিটা টু দি পাওয়ার -1, একদম রাইট। চলো নেক্সট বলেছে আলোর বর্ণ নির্ভর করে আলোর তরঙ্গের কিসের উপর? তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করবে।
একদম আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়ে সেই অনুযায়ী আলোর বর্ণগুলো পরিবর্তন হতে থাকে। নেক্সট, একটি অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে কি বলেছে বস্তু সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়? অবতল দর্পণ বলে দিয়েছে, বক্রতা কেন্দ্র ইজ দ্য কারেক্ট অপশন। বক্রতা কেন্দ্রে যদি বস্তু রাখি সেই বস্তুর সমান আকারের প্রতিবিম্বই তৈরি হয়। কোথায় তৈরি হয়? বক্রতা কেন্দ্রেই তৈরি হয়। নেক্সট কি বলেছে, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা কোন রাশিটি প্রকাশ করা হয়? দেখ আমি তোদেরকে বারবার বলেছি P ইকুয়াল টু VI হয়, যেখানে ভিটা হচ্ছে ভোল্ট আর আইটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হবে কাকে? তড়িৎ ক্ষমতাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? বেনজিন করতে পারবে না, তরল HCl করতে পারবে না। যদি HCl এর জলীয় দ্রবণ হতো তাহলে কিন্তু করতে পারতো, তরল HCl দিয়েছে বলে হবে না। C2H5 এর জলীয় দ্রবণ হবে না, এটা সমযোজী পদার্থ। গলিত NaCl will be the correct option. নেক্সট বলেছে ধাতু দ্বারা ধাতু নিষ্কাশনের পদ্ধতি। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা অন্য রকমের প্রশ্ন এটা। দেখো ধাতু দ্বারা ধাতু নিষ্কাশন তুমি পড়ে এসছো, তোমরা যখন ওয়ান শটটা দেখবে ধাতুবিদ্যা সেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। অনেকের ধাতুবিদ্যায় প্রবলেম আছে আমি জানি, তো ওই ভিডিওটা যে দেখবে একদম সোনায় সোহাগা ব্যাপার স্যাপার। ওই ভিডিওটার মধ্যে একটা কপিরাইট ইস্যু ব্যাপার থাকছে জানিস তো, মানে আমি কিছু কিছু ছবি গুগল থেকে ইউজ করেছিলাম। সেই কারণে কি হয়েছে না, আমি পরে শুনতে পারলাম যে গুগল থেকে নাকি ছবি ইউজ করলে কপিরাইট স্ট্রাইক পড়ে যেতে পারে। সেই জন্যই একটু ভিডিওটার কিছু কিছু পার্টকে আবার রিশুট করে আপলোড করব, এই জন্যই দেরি হচ্ছে। ঠিক আছে, যাই হোক চলো শুরু করি। বলেছে ধাতু দ্বারা ধাতু নিষ্কাশনের পদ্ধতি। এই দেখ তোরা প্রত্যেকেই থার্মিট পদ্ধতি পড়েছিস এবং সেখানে তোরা জানিস যে Fe2O3 সঙ্গে অ্যালুমিনিয়াম চূর্ণের রিয়াকশন হয়। তো যখনই এই রিয়াকশনটা হয় সেখান থেকে তুই কি দেখতে পাস? আয়রন নিষ্কাশিত হয়ে যাচ্ছে। আচ্ছা, আয়রন নিষ্কাশনের জন্য সাহায্য করলো কে? অ্যালুমিনিয়াম। মানে ধাতু নিষ্কাশনের জন্য একটা ধাতু সাহায্য করলো, তাহলে ধাতু নিষ্কাশন ধাতুর দ্বারা পদ্ধতিটার নাম কি হয়ে যাবে? থার্মিট পদ্ধতি। নেক্সট বলেছে 32.75 গ্রাম জিঙ্কের সঙ্গে, আচ্ছা বাই দ্য ওয়ে এটা 1.3 মানে কি বুঝতে পারলি? মানে একটা পেজের MCQ আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট পেজে যাচ্ছি। বলেছে 32.75 গ্রাম জিঙ্কের সাথে পর্যাপ্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে? তো তার জন্য যে বিক্রিয়া লিখতে হবে আজকে প্রথমে, তাহলে জিঙ্কের সঙ্গে কি করতে হবে বলো? লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4, সব রাসায়নিক গণনার অঙ্ক। সেখান থেকে কত গ্রাম হাইড্রোজেন পাওয়ার আগে বলি, জিঙ্ক আর সালফেট আছে, দুজনে মিলে কি তৈরি করবে বলো? জিঙ্ক সালফেট ZnSO4। তার সঙ্গে কি তৈরি হবে বলো? হাইড্রোজেন তৈরি হবে। এইবার আমাকে একটা কথা বলো, এখানটা তুমি কত মোল দেখতে পাচ্ছ জিঙ্ক? সামনে কিছু নেই মানে এক আছে, 1 মোল। আচ্ছা জিঙ্কের তাহলে পারমাণবিক ভরটা লিখতে হবে 65.5। আচ্ছা দেখতে পাচ্ছি এখানটায় কত মোল H2 তৈরি হচ্ছে? তুমি বলবে 1 মোল। তুমি দেখতে পাচ্ছ একটা জিনিস, দেখো প্রথমেই তোমাকে বিক্রিয়া লিখতে হবে, তারপরে দেখতে হবে বিক্রিয়াটা ব্যালেন্স করা যাচ্ছে কিনা। তুমি দেখলে বিক্রিয়া অলরেডি ব্যালেন্সড আছে, দেখো একটা জিঙ্ক একটা জিঙ্ক, একটা SO4 একটা SO4, একটা H2 একটা H2, কাজ শেষ, বিক্রিয়া ব্যালেন্স আছে। এইবার খেয়াল কর, এই যে জিঙ্ক আছে, জিঙ্ক 1 মোল আছে বলে আমি লিখলাম 65.5 পারমাণবিক ভর। এখানটা আমি দেখতে পাচ্ছি H2 1 মোল আছে, মানে হচ্ছে 2 গ্রাম, একদম অস্বীকার করা যাবে না। তার মানে কি বোঝাতে চাইছি? বোঝাতে চাইছি 65.5 গ্রাম জিঙ্ক যদি রিয়াকশন করে তাহলে সেইখান থেকে উৎপন্ন হয় 2 গ্রাম হাইড্রোজেন, অস্বীকার করতে পারবি না তুই। তাহলে বলেছে 32.75 গ্রাম যদি জিঙ্ক যদি রিয়াকশন করে তাহলে কত গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে? তাহলে দেখ ঐকিক নিয়ম 2 ইন্টু 32.75 ডিভাইডেড বাই হয়ে গেল 65.5। দেখ 32.75 2 দিয়ে কেটে দে, এখান থেকে 32 2 64.75 তুমি 0.5 হয়ে গেল, 2 হয়ে গেল। এবার এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 2 দিয়ে 2 কেটে 1 হয়ে গেল, তাহলে 1 গ্রাম অ্যান্সার হয়ে যাবে। চলো এবার দেখ 1 গ্রাম যেটা আছে সেটাকে খুব অ্যাকুরেটলি এটা লিখেছে 1.008 গ্রাম, ঠিক আছে একদম কারেক্ট। চলো নেক্সট, সঠিক সম্পর্ক দেখেই বোঝা যাচ্ছে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এইগুলোকে তাহলে কেন দিলাম এই প্রশ্নটাকে? অনেকে না ভুল বুঝছে একটা জিনিস, অনেককে দেখবে একটা জিনিস শিখিয়েছিলাম আমি, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3 এর আরেকটা ইকুয়েশন লেখা যায় কিভাবে? 2 আর 3 এর লসাগু কত হয়? তুই বলবি 6 হয়, তাহলে 6 দিয়ে ওপরে সব কটাকে গুণ করে দে, তাহলে হয়ে যাবে কত? 6 আলফা বাই 1 ইকুয়াল টু 6 বিটা বাই 2 ইকুয়াল টু 6 গামা বাই 3। তাহলে এটা হয়ে গেল 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। ভাই এই তো ইকুয়েশনটা, এইসব ইকুয়েশন নয় ভাই। চলো নেক্সট, বলেছে কোনো মাধ্যমে আলোর বেগ হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? দেখ আমরা সমীকরণ জানি, প্রতিসরাঙ্ক ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই যেই মাধ্যমের তুমি প্রতিসরাঙ্ক বার করছো সেই মাধ্যমে আলোর বেগ। এবার খেয়াল করে দেখ,
ধর কোনো একটা মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ, এবার শূন্য মাধ্যমে আলোর বেগ কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যেই মাধ্যমে বের করতে বলছে প্রতিসরাঙ্ক সেখানে আলোর বেগ কত 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখ মিটার পার সেকেন্ড কেটে গেল, 10⁸ কেটে গেল, অ্যান্সার হয়ে গেল কত বলো 3/2। তাহলে অ্যান্সার 3/2। নেক্সট প্রশ্ন কি বলে দিয়েছে, বলেছে রোধের মাত্রীয় সংকেতটা লেখো। দেখো খুব ভালো করে আমার কথাটা মন দিয়ে শোন। আমরা রোধ মানে কি জানি, V = IR জানি তো। এবার কথাটা মন দিয়ে শোন, এখানে আর এর মাত্রাটা আমাদেরকে বার করতে বলেছে। তার মানে আর এর মাত্রা যদি বার করতে হয় আমাদেরকে করতে হবে কি বল, V এর মাত্রা ডিভাইডেড বাই I এর মাত্রা। একদম অস্বীকার করা যাবে না। এইবার আমাকে একটা কথা বল, তোরা প্রত্যেকেই চলতড়িতের ফার্স্ট পার্টের রিভিশন ভিডিওটা দেখেছিস ওয়ান শটটা আমার চ্যানেলে? সেখানে তোরা দেখতে পেয়েছিলি যে বিভব প্রভেদ যেটা আছে তার মাত্রীয় সংকেতটা কি ছিল? তুই বলবি mL² T-3 I-1 ছিল। আচ্ছা, আর এই যে অ্যাম্পিয়ার আছে, এই অ্যাম্পিয়ার বা বলতে পারিস তড়িৎ প্রবাহ মাত্রা, তার মাত্রাটাকেও তুই আই লিখতে পারিস। ঠিক আছে, এইটাকে তুই ওপরে যখন তুলবি, আই তো অলরেডি ওপরে একটা আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে mL² T-3 I-2। অ্যান্সার কমপ্লিট। এটাই দেখ তোর কারেক্ট অপশন। ঠিক আছে, অনেকে প্রশ্ন করতে পারিস এর মাত্রাটাকে এ লিখবো না আই লিখবো, তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা তুই যেটা খুশি লিখতে পারিস। বাট আবার এখানটা এমনি করিস না যে তুই এই জায়গাটাতে তড়িৎ প্রবাহ মাত্রা এ দিয়ে লিখেছিস আবার এখানটাতে আই দিয়ে লিখছিস, এইসব করিস না ভাই। যেটা করবি দুটোর মধ্যেই তুই সেম কর, তোর কিছুতেই কাটবে না। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ কত। খুব মন দিয়ে আমার কথাটা শোনো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা সমীকরণ জানি, যদি ভি আর রোধ মানে তোর ক্ষমতাটা যদি দেওয়া থাকে তাহলে পি এর একটা ইকুয়েশন হয় P = V²/R। এই P = V²/R এর মধ্যে ফর্মুলাতে বসিয়ে দাও সব ভ্যালু। পি এর ভ্যালু দিয়ে দিয়েছে দেখো 100 ওয়াট, ইকুয়াল টু ভি এর ভ্যালু কত দিয়ে দিয়েছে বলো 220 ভোল্ট। তাহলে দুবার গুণ করতে হবে কারণ স্কোয়ার আছে। 220 ভোল্ট ইন্টু 220 ভোল্ট। নিচে কি আছে বল, নিচে আছে দেখ আমাদের রোধ মানে আর এর ভ্যালু। নেক্সট এবার আমি দেখতে পাচ্ছি তাহলে আর এর ভ্যালুটা কত হয়ে গেল বল, 220 ইন্টু 220 ডিভাইডেড বাই 100। তাহলে দেখ এখান থেকে দুটো শূন্য কেটে দে, দুটো শূন্য যখনই কেটে গেল আর আর এর একক কি জানিস তোরা, ওহম হয়ে যায়। তো এবার এখান থেকে 22 × 22 484 ওহম, কাজ শেষ। 484 কোথায়, এইটা। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনটা। খুব মন দিয়ে, কিন্তু তোকে কিন্তু ঋণাত্মক চাইনি। তুই জানিস পর্যায় সারণীতে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। মাইনাস সাইন দিয়ে দেখাচ্ছি, ঋণাত্মকতা বাড়ে। তাহলে এটাই কি বলছি, ধনাত্মকতাটা কি হয়, কমে। তোকে সর্বাধিক বলেছে। এবং খেয়াল করে দেখ যে 4 জনের থেকে অপশান দিয়েছে তারা একটা শ্রেণীর মধ্যে পড়ে, ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তুই জানিস শ্রেণী বরাবর যত আমি নিচের দিকে যাই তত আমার তড়িৎ ঋণাত্মকতাটা কমতে থাকে, তার মানেই তো তড়িৎ ধনাত্মকতাটা বাড়তে থাকে। তার মানে এদের 4 জনের মধ্যে সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌলের নাম কি, আয়োডিন হয়ে যাবে, ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলেছে। বলেছে গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতুটি লাগে, জিঙ্ক লাগে, একদম। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে, কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে খুব দেবে, কিন্তু মনে রাখো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেতগুলো কেমনি হয়। একটা হতে পারে CnH2n। যারা এগুলো জানিস না জৈব রসায়নের ভিডিওটা 70 খুব তাড়াতাড়ি দেখে নে, কিন্তু আর সময় নেই। জৈব রসায়নের ওয়ান শট দেখবি, পুরো একদম ক্লিয়ার হয়ে একদম চকচকে হয়ে যাবে বিষয়গুলো। আরেকটা হতে পারে অ্যালকাইন, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার সাধারণ সংকেত CnH2n-2। এবার তুই প্রত্যেকটার মধ্যে দেখ যে কোন হাইড্রোকার্বনটা সাধারণ সংকেত এগুলোর সাথে ম্যাচ করে যাচ্ছে, কোনো একটার সাথে ম্যাচ করলেই হবে। CH4 ম্যাচ করছে, সি এখানে 1 আছে, তার ডবল হয় 2, তার থেকেও 2 বেশি আছে, না হবে না। এখানটা আমি দেখতে পাচ্ছি C2H6 আছে, এটা কেমন আছে বলো তো, এন এর ভ্যালু হচ্ছে 2, কারণ কার্বনের সাথে যেটা আছে সেটাই তো এন এর ভ্যালু, তার ডবল করো 4। তার মানে আমি দেখতে পাচ্ছি এইচ এর মধ্যে আছে 2n+2। তোরা প্রত্যেকে জানি CnH2n+2 মানে হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, তার ফলে এইটাও কিন্তু অসম্পৃক্ত নয়। দেখো C2H4 এন এর ভ্যালু আছে 2, আর এই যে এইচ এর তলায় যেটা আছে সেটা হচ্ছে 2n করা আছে, 2n এর ভ্যালু হয়ে যাবে 4। তার মানে সাধারণ সংকেতটা কি আছে, CnH2n। বলো একদম। দেখো অ্যালকিনের মতো সাধারণ সংকেত, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমাদের বেরিয়ে গেল CnH2n C2H4। নেক্সট প্রশ্ন। আচ্ছা লাস্টেরটা একটু চেক করে নে, C3H8 আছে, তার মানে C3 আছে, এন এর ভ্যালু তাহলে কত হয়ে গেল বল, 3 হয়ে গেল। আচ্ছা 3 থেকে 8 আনবো কি করে, 3 এর ডবল কর 2, তার সাথে আরো 2 যোগ কর, তার মানে সাধারণ সংকেতটা কেমনি এলো, Cn এলো, H2n+2 এলো। সেই জন্য এটাও কিন্তু একটা অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকিন বা অ্যালকাইন নয়। নেক্সট, এইবার আমি কি দেখতে পাচ্ছি, আরও একটা নতুন পেজ চলে এসছে আমাদের কাছে, দুটো পেজ অলরেডি কমপ্লিট। এবার দেখো
এইবার একটুখানি একটা আমাদের প্লট করতে হবে। কিভাবে প্লটটা করছি দেখ। বলে দিয়েছে স্থির উষ্ণতায়, আচ্ছা স্থির উষ্ণতায় বলে দিয়েছে মানে কার ফর্মুলা বলে দিয়েছে, তুমি বলবে বয়েলের ফর্মুলা বলে দিয়েছে। 2 নম্বরের প্রথম প্রশ্নের মধ্যে 2 নম্বরের প্রথম ভিডিওতে তার কি সব শিখিয়ে দিয়েছি। আচ্ছা, আদর্শ গ্যাসের পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি। আমরা জানি যে বয়েলের সূত্রানুযায়ী পি প্রপোর্শনাল টু 1/v হয়। তাহলে খেয়াল করে দেখ, আমরা যদি সমানুপাতিক চিহ্নটাকে তুলি তাহলে পি ইকুয়াল টু লেখা যায় কে ইন্টু 1/v। দেখো খেয়াল করে, তোমাকে কিন্তু পি এর সাথে ভি এর লেখচিত্র করতে বলেনি ভাই যে তুমি সমপরাবৃত্ত মেরে দেবে। তোমাকে বলেছে পি এর সাথে 1/v, আগের বছরের মাধ্যমিকে দিয়েছিল এটা। দেখো পি প্রথমে দিয়েছে বলে এটাকে ওয়াই অ্যাক্সিসে রাখবো, পুরো 1/vটাকে তোমাকে এক্স অ্যাক্সিসে রাখতে বলেছে, তাহলে 1/v রাখলাম। পুরো ওয়াইটা তাহলে মানে পুরো এই পিটা তাহলে আমার ওয়াই, আর পুরো 1/vটা তাহলে আমার এক্স। তাহলে খেয়াল কর, ওয়াই ইকুয়াল টু এম, কে এর ভ্যালুটাকে আমি এম ধরলাম, এম ইন্টু এক্স। তাহলে এটা কি সমীকরণ হয়ে গেল? মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে পি আর 1/v যেটা আছে সেই সমীকরণটা, আমার কাছে তো টেকনিক আছে, আমি কেন এসব করছি। এই যে পি আর 1/v এর যে লেখচিত্রটা সেটা মূলবিন্দুগামী সরলরেখা। এটা বোঝার আরো একটা উপায় কি, দেখো ওয়াই এটা আর এক্স এটা, ওয়াই আর এক্স এর মধ্যে যদি এই ধ্রুবকটাকে তুলে দিই তাহলে সমানুপাতিক সম্পর্ক, আর সমানুপাতিক সম্পর্কের লেখচিত্রই কি বলো? মূলবিন্দুগামী সরলরেখা। যদি পি এর সাথে ভি এর বলতো তাহলে সমপরাবৃত্ত হতো। পি এর সাথে 1/v বলেছে বলে মূলবিন্দুগামী সরলরেখা বা সরলরৈখিক হবে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে নিচের কোনটিতে সর্বাপেক্ষা বেশি সংখ্যক অণু আছে? ও ফাটাফাটি কোশ্চেন। দেখো মন দিয়ে, সর্বদা আমি একটাই কথা বলি, যে কোনো গ্যাসকে তার আণবিক ভর পরিমাণ নিলে, একদম মনের মধ্যে ঢুকিয়ে নিয়ে এগুলো, পরিণাম কেন লিখছি, পরিণাম খুব ভালো হবে মনের মধ্যে ঢুকিয়ে নিলে, তাই লেখা হয়ে গেল। পরিমাণ নিলে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান, অণু কিন্তু আমি বারবার করে বলছি অণু বর্তমান, অণু। এমনি দেখবি একটা প্রশ্ন দিয়েছিল পরমাণু দিয়ে, কোনো একটা সেটের মধ্যে করিয়েছিলাম, খেয়াল করে দেখ। নাইট্রোজেনের আণবিক ভর কত? 28 গ্রাম, তার মানে দিয়েছে কত? 14 গ্রাম। তাহলে এইটার মধ্যে অণুর সংখ্যা কত? নাম্বার অফ অ্যাভোগাড্রো ডিভাইডেড বাই 2। একদম ক্লিয়ার, যারা প্রথম থেকে ভিডিও দেখছিস এগুলো কোনো ব্যাপারই না তাদের কাছে। 28 গ্রামে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে 14 গ্রাম হাফ করে দিয়েছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুরও হাফ হয়ে যাবে। দেখো কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত? 44 গ্রাম। ওকে, কিন্তু দিয়ে দিয়েছে কত? 11 গ্রাম। 44 গ্রামের মধ্যে আছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে 11 গ্রামের মধ্যে থাকবে কত? 44কে 4 দিয়ে ভাগ করলে 11 হয়, এটাকেও 4 দিয়ে ভাগ করে দাও, এতগুলো অণু আছে। আচ্ছা 16 গ্রাম অক্সিজেন বলে দিয়েছে, খেয়াল করে দেখ একটুখানি, ভালো করে শোন। অক্সিজেনের আণবিক ভর কত? তুই বলবি 32 গ্রাম, তার মানে 32 গ্রাম অক্সিজেন নিয়ে নিলে তার মধ্যে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক 16 গ্রাম নিলে জাস্ট তার হাফ, Na/2। খেয়াল করে দেখ, অক্সিজেনের পরে হাইড্রোজেন দিয়েছিলাম, হাইড্রোজেনের কত আণবিক ভর? 2 গ্রাম, দিয়েছেও কত? 2 গ্রাম। তাহলে এর মধ্যে অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে সব থেকে বেশি সংখ্যক অণু এর মধ্যেই আছে। ক্লিয়ার একদম? চলো নেক্সট। বলেছে কঠিনের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে নিচের কোন সম্পর্কটি ঠিক? β/2 ইকুয়াল টু γ/3। তাহলে খেয়াল করে দেখো 2 আর 3 এর লসাগু হয়ে গেল 6, 6 দিয়ে গুণ করে দাও। 6 β/2 ইকুয়াল টু 6 γ/3। এবার কেটে দাও, 3 β ইকুয়াল টু 2 গামা, তাহলে 3 β ইকুয়াল টু 2 গামা ইজ দ্য কারেক্ট অপশন। এটা পরের প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে জলের মধ্যে বায়ু বুদবুদ কিসের মতো আচরণ করে? এটা তো খুব সোজা একটা প্রশ্ন, অবতল লেন্সের মতো আচরণ করে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ওহমকে প্রকাশ করে? আচ্ছা, ভি ইকুয়াল টু আমরা জানি আই আর হয়, যেখানে আরটা কিন্তু হচ্ছে রো, তাহলে আর ইকুয়াল টু হয়ে যাবে V/I, তার মানে ওপরে ভোল্ট নিচে অ্যাম্পিয়ার, এই যে ওপরে ভোল্ট নিচে অ্যাম্পিয়ার, এটাই তো ওহমকে প্রকাশ করে। নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোন যৌগটি একটা ধ্রুবীয় বা পোলার যৌগ? আমি চোখ বন্ধ করে বলতে পারি জল একটা পোলার দ্রাবক বা একটা পোলার যৌগ। কেন? কারণ জলের মধ্যে এই যে অক্সিজেন আর হাইড্রোজেন্স গুলো আছে, এদের মধ্যে একটা
ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের জন্য হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে একটা বন্ড মোমেন্ট যায়, ক্লাস 11-এ উঠে শিখবে। এই জন্যই এটা পোলার হয় এবং এটার ওভারঅল একটা বন্ড মোমেন্ট ওপরের দিকে থাকে। এখন মাথা ঘামাতে হবে না, শুধু এক্সাম্পলটা মনে রাখো। আর এইগুলো সব কিন্তু নন পোলার, খেয়াল রাখিস। নন পোলারের এক্সাম্পল দিলে যেন পেরে যাস পরের বারে। নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে H2SO4 অ্যাসিডটি শিল্প উৎপাদন পদ্ধতির নাম কি? স্পর্শ পদ্ধতি। নেক্সট প্রশ্ন কি বলেছে? বলেছে নিচের কোনটি একটি সম্পৃক্ত জৈব যৌগ? সম্পৃক্ত বলে দিয়েছে। সম্পৃক্ত মানে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকছে। ওকে, ইথিলিন হবে না। ইথিলিন একটা অসম্পৃক্ত জৈব যৌগ। অ্যাসিটিলিনও হবে না, অসম্পৃক্ত জৈব যৌগ। প্রোপাইন মানে বুঝতেই পারছিস, আইন মানে ট্রিপল বন্ড আছে, অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে ইথাইল অ্যালকোহল উইল বি দ্য কারেক্ট অপশন, যেটা একটা সম্পৃক্ত জৈব যৌগ, যেটা সংকেত হচ্ছে, আমি পুরো ভেঙে লিখছি, হ্যাঁ, যেটা সংকেত হচ্ছে CH3CH2OH। খেয়াল করে দেখ, বন্ডগুলোকে ভাঙ, CCOH। এবার খেয়াল কর, এটার মধ্যে 3খানা হাইড্রোজেন, সব কটা দেখ সিঙ্গেল বন্ডের মাধ্যমে কানেক্টেড। নতুন ধরনের প্রশ্ন ছিল, সেই জন্যই আমার প্রশ্নের লিস্টের মধ্যে আছে। ব্যাপারটা বুঝতে পারলাম। CH3CH2OH উইল বি দ্য কারেক্ট অপশন। তাহলে মোটামুটি আমি দেখতে পাচ্ছি আমাদের MCQ 3টে পেপার থেকেই শেষ। এবার আমরা শুরু করব হচ্ছে VSAQ টাইপ অফ প্রশ্ন। চলো শুরু করা যাক। চলো তাহলে দেখি প্রথম প্রশ্নটা কি বলে দিয়েছে। 2.1 বলছে এমন একটি জ্বালানির নাম লেখো যাতে কার্বন নেই অথচ তার তাপন মূল্য অনেক বেশি। আমি তোদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে তরল হাইড্রোজেন এমন একটা জ্বালানি যেটা কিন্তু রকেটে ব্যবহার করা হয়, এর তাপন মূল্য এতটাই বেশি, এবং আই উড সে যে সব থেকে বেশি তাপন মূল্য কিন্তু তরল হাইড্রোজেনেরই থাকে। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে সত্য মিথ্যা লেখো একই চাপ ও উষ্ণতায় কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্যাসের একই আয়তনে। আচ্ছা, একই চাপ ও উষ্ণতাতে বলে দিয়েছে, আবার কার্বন ডাই অক্সাইড অক্সিজেন যে গ্যাস দিয়ে দিয়েছে তাদের আয়তনটাও সমান। বলেছে অণুর সংখ্যা আলাদা। হেই, ভুল কথা। অ্যাভোগাড্রো সূত্র কি বলেছিলেন? যে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে অণুর সংখ্যাটা সমান হওয়া উচিত। যদি সমান দিত তাহলে সত্য হতো, যেহেতু সমান দেয়নি ওই জন্য মিথ্যা। নেক্সট প্রশ্ন চল দেখি কি বলে দিয়েছে। বলেছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল চাপের সাথে কিভাবে পরিবর্তিত হয়। বলে না ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, আদর্শ গ্যাসের অণুগুলোর আকর্ষণ বলই তো থাকে না। তোমরা তো গতীয় তত্ত্বের দেখেছো, তাহলে চাপের সাথে সেটা নিশ্চয়ই পরিবর্তিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তুমি কি লিখবে? যে আকর্ষণ বল চাপের ওপর নির্ভরশীলই নয়। ব্যাপারটা বুঝতে পারলাম। চলো নেক্সট প্রশ্ন। বলেছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণগুলির আলফা, বিটা এবং গামা মানের সঠিক অনুপাতটি লেখো। এই প্রশ্নটাতে অনেকে কিন্তু একটুখানি কনফিউজ হয়ে যেতে পারি, যেটা করব কি করে। দেখ, এই জন্যই প্রশ্নগুলোকে কিন্তু রেখেছি। তুই খেয়াল করে দেখি, সব প্রশ্ন কিন্তু আমি দিইনি। যেই প্রশ্নগুলো আমার মনে হয়েছে যে তোদের সমস্যা হবে সেইগুলোই আমি দিয়েছি। আমি এটাকে একটা কে ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3 ইকুয়াল টু কে ধরি। তোরা অনুপাত সমানুপাত চ্যাপ্টার করার সময় কিন্তু এই ধরনের জিনিস করেছিস, যে 3খানে ইকুয়াল আছে, ইকুয়াল টু তুই কে ধরে নিয়েছিস। তাহলে আলফা ইকুয়াল টু কি হয়ে যাবে বল? কে হয়ে যাবে। বিটা ইকুয়াল টু কি হয়ে যাবে বল? 2K হয়ে যাবে। গামা ইকুয়াল টু কি হয়ে যাবে বল? 3K হয়ে যাবে। কিভাবে? না, বিটা বাই 2 ইকুয়াল টু যদি কে হয় তাহলে বিটা ইকুয়াল টু 2K হয়ে গেল না? গামা বাই 3 ইকুয়াল টু যদি কে হয় তাহলে গামা ইকুয়াল টু 3K হয়ে গেল না? একদম। এবার অনুপাত কত? আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়াল টু কি হবে? কে ইস টু 2K ইস টু 3K। অ্যান্সার হয়ে গেল 1:2:3। কনফার্ম। নেক্সট প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো নতুন ধরনের একটা প্রশ্ন ছিল। পরের প্রশ্নটা দেখা যাক। বলেছে অবতল দর্পণের মেরু আর ফোকাসের মধ্যে রাখা বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? আমার ম্যাজিক নাম্বার 6-এর 6 নাম্বার আঁকা। তোদের প্রচুর রিকোয়েস্ট এসছে, প্রচুর ছেলেমেয়ে প্রত্যেক দিন প্রায় হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, যে ভিডিওটা দেখছে দাদা ম্যাজিক নাম্বার 6টা দিয়ে দাও। আমার আলোর ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আমি দেখি কোথাও একটুখানি এডিট করে যদি ম্যাজিক নাম্বার 6টা বসিয়ে দিতে পারে। আমি দেখছি, এত ছেলে মেয়ে বলছিস যে আমাদের প্রতিবিম্ব কোথায় হয়, কিভাবে হয় মনে রাখতে অসুবিধা হচ্ছে। তবে দেখ, আঁকাগুলো তো অত আঁকা তো দেখানো পসিবল না, আমি জানি তোরা আঁকা পারিস। আমি শুধুমাত্র ছকগুলোকে একটুখানি করে তোদেরকে দেখিয়ে দেবো ম্যাজিক নাম্বার 6-এর মাধ্যমে। তবে হ্যাঁ, এই ম্যাজিক নাম্বার 6টা কিন্তু আমার খুব গোপন একটা ব্যাপার, এই জন্য বেশি ছড়াস না বিষয়গুলোকে। আমি চাই না এটাকে কপি করে নিক, বুঝতে পারলি তো? দেখ, বলেছে অবতল দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যে রাখা বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়। সবসময় খেয়াল রাখিস যে অবতল দর্পণের ক্ষেত্রে আমি একটা যদি তোকে ডায়াগ্রাম এঁকে দিই, এইটাকে আমরা মেরু বলে থাকি, এই পয়েন্টটাকে। আর ধর এখানটায় আমি একটা ফোকাস বলছি, তাহলে ধর এখানটায় বস্তুটা রাখা হয় না, তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয় জানিস? দর্পণের পেছনে গঠিত হয়। তাহলে উত্তর কি হবে? কোথায় গঠিত হয়? দর্পণের পেছনে।
আর এইটা কিন্তু একমাত্র ছবি হয় যেখানটায় অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। তা তোমাকে যদি এইটাও প্রশ্ন করে যে অবতল দর্পণ কখন অসৎ প্রতিবিম্ব গঠন করে, বলবে যখন মেরু আর ফোকাসের মাঝে বস্তুকে রাখা হয়ে থাকে। এবার দেখি পরেরটা কি বলেছে, বলেছে উত্তল দর্পণের সামনে 2f দূরত্বে রাখা। উত্তল দর্পণ তো পসিবলই নয়, উত্তল লেন্স হবে এটা। প্রথম কথা 2f বলে দিয়েছে, উত্তল দর্পণের সামনে রাখা পসিবলই হবে না, একটা ভুল প্রিন্ট হয়েছে। উত্তল লেন্সের সামনে 2f দূরত্বে রাখা বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হয়? মন দিয়ে শোন, যখন তুই উত্তল লেন্সের 2f এর মধ্যে বস্তুটাকে রাখিস, তুই জানিস প্রতিবিম্বটাও 2f এই তৈরি হয়, এবং সেই প্রতিবিম্বটা অবশ্যই একটা সৎ প্রতিবিম্ব হয়, অবশ্যই কিন্তু একটা অবশীর্ষ প্রতিবিম্ব হয়, আর অবশ্যই কিন্তু এই কথাটা খেয়াল রাখিস, সব সময় খেয়াল রাখিস, প্রতিবিম্বটা বস্তুর আকারের সমান হয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় বিবর্ধনের ভ্যালু কত হয়, দেখো ভাই প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য সেম আছে, মানে বিবর্ধনের ভ্যালু কত হয়ে গেল বলো? 1 হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে আয়ত ঘনাকার কাঁচ ফলকে রশ্মির বিচ্ছুরণ হয় না কিন্তু ড্যাশ হয়। ভালো প্রশ্ন, পার্শ্ব সরণ হয়। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে আর্থিন তার সর্বদা ভূসংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য হয়। নেক্সট প্রশ্ন কি বলে দিয়েছে, তড়িৎ আধানের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক লেখো। এসআই এককের ভ্যালুটা মানে এসআই এককটা কি বলো? কুলম্ব। আর সিজিএস এককটা কি বলো? ইএসইউ। এদের মধ্যে যদি তোমাকে সম্পর্ক লিখতে বলে, চলতড়িতের ফার্স্ট পার্টে অলরেডি শিখিয়েছিলাম, 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে, এই দেখো এই ছোট ছোট প্রশ্নগুলো দেয়, এই জন্যই আমি চলতড়িতের ফার্স্ট পার্ট 1 ঘন্টার মধ্যে নামিয়ে দিয়েছিলাম, যে যেখান থেকে যা শর্ট কোশ্চেন ফট কোশ্চেন হয় সব ওখানে শিখিয়ে দিয়েছি, আর একদম ভালো ভালো কিছু কনসেপ্টও শিখিয়ে দিয়েছি নষ্ট ভোল্টের। খেয়াল রাখ, এই তড়িৎ বিভবের এসআই এবং সিজিএস এককের মধ্যে যদি তোমাকে সম্পর্ক বলে তাহলে কি লিখবে? লিখবে 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট। ওকে, নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? কার্বনের C14 আইসোটোপ ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মোমের মতো নরম একটি ধাতুর নাম। একবারে বেসলেস প্রশ্ন। মোমের মতো নরম ধাতু যদি তোমাকে বলে দেয় না, অনেক কিছু হতে পারে, ক্ষার ধাতুগুলো ইউজুয়ালি নরমই হয়, তার মধ্যে সব থেকে নরম হয় সিজিয়াম। এই প্রশ্নটা হয়তো আমি তোকে বলছি, অনেক সময় না স্কুলের স্যারেরা অনেক প্রশ্ন করিয়ে দেয়, সেই প্রশ্নটাকেই পরীক্ষাতে দেয়, স্কুলের স্যার যেটা লিখিয়েছিলেন ওটাকেই দিয়ে দেবে। ব্যাপারটা বুঝতে পারছিস? আমরা যখন কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যাল করতাম গ্র্যাজুয়েশন লেভেলে, আমরা সোডিয়ামকে ছুরি দিয়ে কাটতাম, তাই সোডিয়ামকেও ছুরি দিয়ে কাটা যায়, মনে রাখবি পটাশিয়ামকেও কাটা যায়, ওগুলো সবই নরম ধাতু হয়, কিন্তু সিজিয়াম একটু অত্যাধিক নরম হয় বলে আমি উত্তরটা সিজিয়াম দিতে বাধ্য। নেক্সট প্রশ্ন দেখা যাক, পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমের সাথে, একটা ভিভিআই কোশ্চেন। কেন বলছি ভিভিআই কোশ্চেন? যদি শুধুমাত্র এইটুকু থাকতো না, আমি বলতাম প্রশ্নটা খুব বেসিক প্রশ্ন, কিন্তু প্রশ্নটার মধ্যে একটা পটাশিয়াম অ্যাড করে দিয়েছে, তাই জন্য একটুখানি খেয়াল করতে হবে। দেখো খেয়াল করো, এইটুকুকে খেয়াল করো, দেখো সোডিয়াম আমরা জানি একটা পর্যায় বরাবর দিয়েছে, দেখ পুরোটা, প্রথমে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম দেয়নি, সিলিকনও দেয়নি, ফসফরাস দিয়েছে, তারপরে আবার ওকে ফসফরাস দিয়েছে, তারপরে দেখতে পাচ্ছি সালফার দিয়েছে। ওকে, তার মানে দেখো এইগুলো সবকটা হয়ে গেল, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম পরে, তারপরে পরে হচ্ছে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরিন লিখে দিলাম। ঠিক আছে, ওকে, এগুলো বোঝার উপায় কি ভাই? পরপর পরপর জানা, দেখ সোডিয়ামের 11, তারপরে ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, সিলিকনের 14, ফসফরাসের 15, সালফারের 16, ক্লোরিনের 17। তুই পর্যায় সারণীটা খুলেও দেখতে পারিস, আমি যখন পর্যায় সারণীর ওয়ান শট দেবো ওর মধ্যে মনে রাখার একটা উপায় বলে দেবো, সিম্পল, প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা পর্যায়ে মনে রাখার উপায় বলে দেবো। দেখো আপাতত একটুখানি শোনো, আর এই পটাশিয়ামটা কোথায় থাকে? সোডিয়ামের তলায় থাকে, একদম রাইট। এবার খেয়াল করে দেখ, যদি এইটুকু দিত তাহলে আমি ইজিলি বলতে পারতাম যে এই বরাবর আমরা যত যাব পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে আমাদের কিন্তু পারমাণবিক ব্যাসার্ধটা আস্তে 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 কমবে। তার মানে সব থেকে কম ব্যাসার্ধ কার হওয়ার কথা বলো? ক্লোরিনের, কারণ এই বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কমে, আর এই বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কি হয় বলো? বাড়ে। তাহলে খেয়াল করে দেখ, সোডিয়াম থেকে যত আমরা ক্লোরিনের দিকে যাচ্ছি তত পারমাণবিক ব্যাসার্ধ কমছে। তুমি বলো হ্যাঁ, এই ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, আমি তো মেনে নিলাম, সবচেয়ে বেশি কার? সোডিয়ামের? একদম না, কারণ সোডিয়ামের পরেও আবার পটাশিয়াম দিয়েছে, তাহলে পটাশিয়ামে তো আবার পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাবে। এবার দেখি ঊর্ধ্বক্রম বলেছে না অধক্রম? ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট কার? ক্লোরিন, তারপরে সালফার, তারপরে পটাশিয়াম, এই পটাশিয়াম বলছি সরি, ফসফরাস, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। আশা করছি ক্লিয়ার।
ব্যাপারটা একদম ক্লিয়ার হয়েছে, প্রত্যেকের ক্লিয়ার আছে। আমি আশা করবো এই ধরনের প্রশ্ন, মিক্সড প্রশ্ন কিন্তু এই প্রথম দেখতে পেলি তুই ক্লাস 10 লেভেলে। আমি কিন্তু এর আগে এত পেপার করিয়েছি, ক্লাস 10-এ মিক্সড প্রশ্ন খুব কম দিত, কিন্তু এই বছরের পর্ষদ, এবিটিএ, টার্গেট সবেতে দিয়েছে মিক্সড প্রশ্ন। চলো কি বলেছে, বলেছে দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতুগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? উত্তর হচ্ছে 11 নম্বর শ্রেণীতে অবস্থান করে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। এটা তো আমি দেখো বলে বলে আমি মানে পরেশান হয়ে গেছি, তবু অনেকে দেখবো যে উত্তর এই প্রশ্নটাই পাঠায়, ওই জন্য দিতে বাধ্য হলাম। সমযোজী যৌগের উদাহরণ দাও অষ্টক নিয়মে ব্যতিক্রমী। আমি আরেকবার বলে দিচ্ছি, BF3 হতে পারে, BCl3 হতে পারে, AlCl3 হতে পারে, PCl5 হতে পারে, SF6 হতে পারে। এতগুলো এক্সাম্পল দিয়ে দিলাম, এর পরের বার থেকে যদি কেউ পাঠিয়েছিস না রে, তাহলে আমি কি বলবো, ওই ভিডিওটাই পাঠিয়ে দেবো তাকে আবার। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন কি বলে দিয়েছে। বলেছে সোডিয়াম, ও হো ফাটাফাটি প্রশ্ন রে, লঘু জলীয় দ্রবণ দিয়ে দিয়েছে। আমি এই সেটের মধ্যেও কোথায় একটা দেখেছিলাম কথাটা, ইয়েস, গাঢ় জলীয় দ্রবণ দিয়ে দিয়েছে। খেয়াল করে দেখ, আমরা এতদিন পড়তাম, দেখেছিস পর্ষদের কোয়েশ্চেন সেটের কোয়েশ্চেন লেভেলটা দেখছিস, আমরা এতদিন পড়ে আসতাম সোডিয়াম ক্লোরাইডের শুধুমাত্র হয় গলিত দ্রবণ, না হলে পড়তাম জলীয় দ্রবণ, কিন্তু এইবারে তোকে জলীয় দ্রবণের মধ্যেও কারিশমা দিয়ে দিয়েছে, লঘু জলীয় দ্রবণ আবার গাঢ় জলীয় দ্রবণ। খেয়াল করে দেখ, যখন মনে রাখবি এই কথাটা, সর্বদা খেয়াল রাখবি, যখন লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব, ক্যাথোডে তো ভাই আমরা হাইড্রোজেন গ্যাস পাবোই, অ্যানোডে কিন্তু আমরা অক্সিজেন গ্যাস পাবো, কিন্তু যখনই আমরা NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করব, অ্যানোডে কিন্তু আমরা ক্লোরিন গ্যাস পাবো। ক্যাথোডটায় সেম থাকবে ভাই, অ্যানোডে চেঞ্জ হয়ে যায়, লঘু জলীয় দ্রবণ নিলে অক্সিজেন আর গাঢ় জলীয় দ্রবণ নিলে ক্লোরিন। খেয়াল রাখিস কথাটা কিন্তু ভালো করে। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। ইউপ্যাক নাম বা IUPAC নাম লিখতে বলেছে, খুব ভালো। দেখো এখানেও কিন্তু একটু খেলা, IUPAC নাম 11-এর স্টাইলে দিয়ে দিয়েছে, এটা আসলে ক্লাস 10-এর স্টাইল নয়, তবু বলি। দেখো যেদিকে ডাবল বন্ড আগে আছে সেই দিক থেকে নাম্বারিং করতে শুরু করো। এখানে 1 2 3 বলো হ্যাঁ। এবার খেয়াল করে দেখো 2 পজিশনে একটা প্রতিস্থাপক আছে, প্রতিস্থাপক মানে শিখিয়ে দিয়েছি ওয়ান শট রিভিশন ভিডিওতে জৈব রসায়নের, ওখানে ভালো করে দেখ বিষয়টা। হাইড্রোজেনের পরিবর্তে বসেছে বলে এটাকে প্রতিস্থাপক বলে। কত নম্বরে বসেছে? 2 নম্বরে, সেই জন্য এইরকম ভাবে লিখতে হবে 2 একটা ড্যাশ দিয়ে। কে বসেছে? মিথাইল বসেছে, একদম। আচ্ছা এবার দেখি কটা কার্বন আছে? 3টে কার্বন আছে, লংগেস্ট চেন ক্যালকুলেট করতে হয়, 3টে কার্বন মানে প্রোপ, একদম। দেখো 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড আছে, ওই জন্য লিখবো 1, ডাবল বন্ড থাকার জন্য লিখবো ইন, তাহলে কি নাম হয়ে গেল? 2 মিথাইল প্রোপ 1 ইন, বা তুমি লিখতে পারতে 2 মিথাইল প্রোপিন। প্রোপ 1 ইনকে তুমি প্রোপিনও লিখতে পারো, কিন্তু যদি 2 নম্বরে বসতো, ধরো 2 আর 3 এর মাঝে ডাবল বন্ড থাকতো, তখন কিন্তু তোমাকে লিখতে হতো প্রোপ 2 ইন। ব্যাপারটা খেয়াল করতে পারছিস? প্রোপ 1 ইনকে প্রোপিন লেখা ইজ ম্যান্ডেটারি, তুমি মানে কোনো সমস্যা নেই, তুমি লিখতে পারবে। বাট যদি কখনো তুমি ধরো এই ধরনের সিচুয়েশন দেখতে পাচ্ছ, যেখানটায় ধরো এই পাশ থেকে ধরো 1 2 3 আছে, 2 আর 3 এর মাঝে ডাবল বন্ড, তখন কিন্তু তুমি প্রোপ 2 ইনকে প্রোপিন লিখতে পারবে না, তোমাকে প্রোপ 2 ইনই লিখতে হবে। ক্লিয়ার আছে ব্যাপারটা? চলো দেখা যাক পরেরটা। এগুলো কিন্তু সব 11-এর জিনিস, 11-এ যখন উঠবি খেলা হবে সব। দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। বলেছে ক্রমবর্ধমান তাপন মূল্য অনুযায়ী। আচ্ছা ক্রমবর্ধমান মানে কি? ছোট থেকে বড় অনুযায়ী, ঠিক আছে, সাজাতে বলেছে। দেখো আমি দেখতে পাচ্ছি কয়লা দিয়েছে, কয়লা সবচেয়ে কম হয়, তার থেকে একটু বেশি কিন্তু হবে দেখো কেরোসিন, আর সব থেকে বেশি কিন্তু হয়ে যাবে ডিজেল। ওকে ডান। দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। বলেছে ফারেনহাইট স্কেলে পরম শূন্যের মান কত? এটা কিন্তু খুব আনকমন একটা প্রশ্ন, তাও একটুখানি শিখিয়ে রাখি, -459.67 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, জেনে রাখতে অবশ্যই হবে। পরেরটা, আচ্ছা তাহলে একটা কথা বল, তাহলে পরম শূন্যের মান তোরা 3টে স্কেলেই জানলি, কি কি বলতো? সেলসিয়াস স্কেলে কত? -273 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে কত? 0 কেলভিন। ফারেনহাইট স্কেলে কত? -459.67 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার আছে একদম? তিনটেই একদম ক্লিয়ার। ওকে দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। আচ্ছা বলেছে নিচে কোন বিবৃতি, আচ্ছা নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে বলেছে। বলেছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আছে, কিন্তু গ্যাসের এরূপ আপাত প্রসারণ গুণাঙ্ক নেই। ঠিক বলেছে, তাহলে সত্য।
নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, সত্য মিথ্যা জাতীয় প্রশ্নগুলোকে কিন্তু খুব সাবধানে অ্যাটেম্প্ট করবে। এই প্রশ্নগুলোতে কিন্তু অনেক বেশি ভুল হয় বোঝার সমস্যা হওয়ার জন্য। বলেছে আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কোনটি তরলের নিজস্ব ধর্ম? অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা তরলের একান্ত নিজস্ব ধর্ম। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে আধুনিক পর্যায় সূত্রটি মৌলের কোন ধর্মের ওপর ভিত্তি করে গঠিত হয়েছে? তাহলে একটুখানি আধুনিক পর্যায় সূত্রটাই লিখে দেওয়া যাক, তাহলেই বুঝতে পেরে যাবি। যেহেতু এইটা আগে কোনোদিন লিখে দিইনি আমার ভিডিওর মধ্যে, তাই জন্য লিখে দিচ্ছি। লেখো বিভিন্ন মৌলের, এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা, ধর্ম বুঝতে পেরে গেছিস, পারমাণবিক সংখ্যা নেক্সট বাড়ার সঙ্গে সঙ্গে বা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায়ক্রমে কি বানান লিখছি রে, পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার আধুনিক পর্যায় সূত্র। এবার তুমি দেখো এই বিষয়টা শিখেছো প্রত্যেকে, একটু আগেও দেখলি সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে আছে তোমার সিলিকন, তারপরে ফসফরাস, তারপর সালফার। দেখ তো কি, এটা তো 11, 12, 13, 14, 15, 16 পারমাণবিক সংখ্যাই তো বাড়ছে, তাই না? তাহলে এই বরাবরই তো সাজানো হয়েছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে মোর্চের সংকেত লেখো। খেয়াল রাখ, মোর্চের নামটা যখন তোকে শেখাবো ধাতুবিদ্যায়, তুই অলরেডি আমি আশা করবো জানিস, এটার নাম হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। এই শোধক ফেরিক অক্সাইড বোঝানোর জন্য যে সংকেতটা লেখা হয় সেটা হচ্ছে Fe2O3.XH2O। ঠিক আছে, দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। মেরুজ্যোতি বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে তৈরি হয়? একদম না। এই কমেন্ট করে জানো কোন স্পিয়ারে তৈরি হয় মেরুজ্যোতি। নেক্সট কি বলে দিয়েছে, ওডিএস এর পুরো নাম কি? ওডিএস মানে হচ্ছে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস। লিখে দি, ওজোন ডিপ্লিটিং মানে যারা ভেঙে দেয়, সাবস্টেন্সেস হয়েছে। আচ্ছা, এবারে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস এর এক্সাম্পল কি হতে পারে ভাই? সিএফসিস হতে পারে, যারা হচ্ছে ওজোন স্তরকে বিনাশ করে দেয়, ওজোন স্তরকে ভেঙে দেয়। ডিপ্লিটিং বানান ঠিক লিখেছিল, DEPLETING, হ্যাঁ ঠিক লিখেছি। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসে কোন উপাদান না থাকায় একে সুইট গ্যাস বলা হয়? H2S না থাকায়। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। গ্যাসের প্রমাণ ঘনত্ব এবং বাষ্প ঘনত্বের সম্পর্ক। দেখছিস তো, একদম সিলেক্ট করে করে এমন প্রশ্নই দেখেছি যেগুলো আগে করানো হয়নি, ফিল করছিস নিশ্চয়ই। আর যে প্রশ্নগুলো রাখিনি ওগুলো অলরেডি তোরা পেরে যাবি। আগের ভিডিওগুলো দেখতে হবে কিন্তু, যারা নতুন দেখছিস বলছি আগের ভিডিও দেখ। আর 3টে করে পেপার করছি বলে ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু যেহেতু তোদের মাধ্যমিক সামনে 3টে করে ভিডিও করতেই হবে। এবার দেখা যাক প্রমাণ ঘনত্ব ইকুয়াল টু 0.089 ইন্টু কি লেখা যায় বলো? বাষ্প ঘনত্ব। এটাই হচ্ছে সম্পর্ক। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? ভাই আয়তন প্রসারণ গুণাঙ্ক বলুক কি চাপ প্রসারণ গুণাঙ্ক বলুক, একটাই মান লিখবি, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাপ চ্যাপ্টারে নিশ্চয়ই এই প্রমাণটা করেছিস তোরা। নেক্সট প্রশ্ন, আদর্শ কুপরিবাহী মানে যে তাপ পরিবহন করে না, তাপ পরিবাহিতাঙ্কের মান অবশ্যই 0 হবে, কারণ ও তো আদর্শ কুপরিবাহী, মানে ও তাপ পরিবহন করবেই না, তাহলে তাপ পরিবাহিতাঙ্কটা 0। নেক্সট প্রশ্ন দেখি, মানুষের চোখে আলো প্রবেশের মাত্রা কে নিয়ন্ত্রণ করে? আইরিস নিয়ন্ত্রণ করে। এই আইরিসকে বাংলায় কি বলে? কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন, বস্তুর অবস্থান কোথায় হলে কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব লেন্সটির বক্রতা কেন্দ্রে গঠিত হবে? মানে বলতে চেয়েছে লেন্সটা 2F এ গঠিত হবে, তাহলে বস্তুর অবস্থান কোথায় হতে হবে? বস্তুও 2F এই থাকতে হবে। বস্তু যদি 2F এ থাকে তাহলে প্রতিবিম্বটাও 2F এ হবে। পরের প্রশ্নটা দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে তড়িৎ প্রবাহের SI একক লেখো। এটা একদম সোজা, অ্যাম্পিয়ার হবে। যারা এগুলো জানিস না ভাই, এক্ষুনি গিয়ে চলতড়িতের ভিডিওটা দেখ। নেক্সটটা কি বলে দিয়েছে, তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ নির্দেশকারী সূত্র। অভিমুখ নির্দেশকারী সূত্র কোনটা? লেঞ্জের সূত্র। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে।
বলেছে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটক এবং উদ্দীপকের নাম লেখো। এটা দেখেছিস নিশ্চয়ই আমাদের কলকাতার কোনো স্কুলের এটা প্রশ্ন নয়, কারণ যিনি প্রশ্নটা করেছেন তিনি লিখো কথাটা লিখেছেন প্রশ্নের মধ্যে। আমরা কলকাতার স্কুলগুলোর মধ্যে যে প্রশ্ন দেখতে পাই তার মধ্যে কিন্তু লেখো লেখে, ব্যাপারটা দেখতে পাচ্ছিস তো। সো এখান থেকে তুই একটু ধারণা করতে পারি সেটা কোন জায়গার প্রশ্ন বা যে করেছে সে কোন জায়গার টিচার হতে পারে। কিন্তু মাধ্যমিকে খেয়াল রাখবি এই ধরনের জিনিস কিন্তু দেখতে পাবি না। মাধ্যমিকে সবসময় একদম প্রপার বাংলা লেখাতে প্রশ্ন থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের স্থান ভেদে দেখবি মানুষদের কথা বলার টানগুলো একটু অন্য ধরনের হয়। ওই জন্য কেউ যদি আমাকে ফোন করিস আমি তার কথার টান দেখে বুঝতে পেরে যাই কোনো কোনো সময় যে সে কোন জায়গায় থাকে। চলো দেখা যাক কি বলে দিয়েছে। অ্যামোনিয়া শিল্প উৎপাদন বলেছে তো, তো অনুঘটক রূপে তুই কি বলতে পারিস বল? আমরা তো জানি অ্যামোনিয়া শিল্প উৎপাদন, অ্যামোনিয়া ওয়ান শটে করিয়ে দিয়েছি তোদেরকে। লিখতে পারি না অ্যালুমিনা ও K2O মিশ্রিত উত্তপ্ত আয়রন চূর্ণ অনুঘটক একদম। আর উদ্দীপক রূপে তুই মলিবডেনাম লিখে দিতে পারিস, মলিবডেনামটাই আসলে উদ্দীপক রূপে ইউজ করা হয়, মলিবডেনাম। ঠিক আছে, একদম ডান। তাহলে এই ছিল মোটামুটি ব্যাপার। অনেকে পার্সেন্টেজ জিজ্ঞাসা করতে পারে, অ্যালুমিনাটা মোটামুটি 3% আর K2Oটা 1% মতো থাকে, কিন্তু মোটামুটি এটা মনে রাখলে তোর উদ্ধার হয়ে যাবে কাজকর্ম। পরের প্রশ্নটা দেখা যাক। আইইউপিএসি নাম, তার মানে এটা শেষ প্রশ্ন। দেখ এইসব প্রশ্ন যেগুলো দেখছিস না এগুলো এখন হয়তো আইইউপিএসি নামগুলো একটু চাপের মনে হতে পারে, 11-এ যখন উঠবি তখন দেখবি এগুলো মানে ঝকঝকে চকচকে ক্লিয়ার করে দেবো। দেখা একটুখানি ভালো করে শোন। এটা যেহেতু সিমেট্রিক্যাল একটা মলিকিউল, তো যেদিক থেকে খুশি নাম্বারিং করতে পারিস। দেখ তুই 1 নম্বরও ব্রোমিন দেখতে পাচ্ছিস, 2 নম্বরও ব্রোমিন দেখতে পাচ্ছিস। যদি ব্রোমিন না থাকতো তাহলে এই কম্পাউন্ডটা কি হতো বল? ইথিন হতো। কিন্তু তুই তো এই কম্পাউন্ডটাকে ইথিন লিখতে পারবি না, তার কারণ এর 1 আর 2 পজিশনে ব্রোমিন আছে। তাহলে কি লিখবি? 1,2 এইভাবে লিখবি, 1,2। বল কটা ব্রোমিন আছে? তুই দেখতে পাচ্ছিস 1 নম্বর পজিশনেও ব্রোমিন আছে, আবার 2 নম্বর পজিশনেও ব্রোমিন আছে। তাহলে তুই কি লিখবি বল? ডাইব্রোমো। আর যেহেতু কেউ না থাকলে জিনিসটা ইথিন হতো, সেই কারণে ইথিন লিখে দিলাম। এটাই হয়ে গেল দেখ নাম, 1,2 ডাইব্রোমো ইথিন। অবশ্যই কিন্তু এই ড্যাশটা কিন্তু দিবি, এই কমাটা কিন্তু দিবি, এগুলো সব আইইউপিএসি নেমের আন্ডারেই পড়ছে। তাহলে চলো আর কিন্তু দেখো প্রশ্ন নেই আজকের মতো। দেখো ভিডিও এখানেই থাকলো। যারা 3টে পেপার একদম সলভ করে নিলি তাদেরকে বলে রাখি এখন গজব জবরদস্ত চলছে তোদের তৈয়ারি, এবং এইভাবে চলতে থাকলে কিন্তু আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাবি। আমরা পর্ষদের মোট সম্ভবত কটা পেপার করলাম? 12টা পেপার করলাম, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু আমাদের মনে হচ্ছে হ্যাঁ সত্যি মনে হয় 12খানায় পেপার হয়ে গেল। আর কিন্তু বেশি পেপার বাকি নেই, আর 2টো ভিডিও দিলেই তো শেষ হয়ে যাবে। 13, 14, 15, 16, 17, 18 কাজ শেষ। চল তাহলে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। অবশ্যই 2 মার্কসের ভিডিওগুলোকে কিন্তু দেখতে থাক। 2 মার্কসগুলো লেখার পদ্ধতি, ওখানে অঙ্ক করানো হচ্ছে অনেক কিছু। আর একটা কথা বলছি, 3 মার্কসের ভিডিও অনেকে রিকোয়েস্ট করছিস, যদি সময় থাকে একটা করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর কি বলার আছে? অঙ্কের ভিডিও দিতে তো সবই আসছে, ঠিক আছে? স্টে টিউনড, চ্যানেলের সাথে বজায় থাকিস, অবশ্যই চ্যানেলটাকে দেখতে থাকিস। খুব ভালো ভালো কন্টেন্ট কিন্তু এবার থেকে তোদেরকে দিতে থাকছি। মাধ্যমিকের আগে পর্যন্ত তোদের সাথে থাকছি, কোনো চাপ নিস না, একদম ভয় পাস না, প্রিপারেশন করতে থাক। গুড লাক।